পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় আবারও চাপের মুখে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি। ইরানের নেতারা শক্তিশালী এবং অহংকারী হওয়ায় এই চুক্তি হচ্ছে না এমন মন্তব্য করেছেন ট্রাম্প। তবে তাদের কাছে চুক্তি ছাড়া বিকল্প নেই বলেও মনে করেন তিনি। এরই মধ্যে সমঝোতার চেষ্টায় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে নিজেদের বার্তা ইরানের সর্বোচ্চ নেতার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বাকিটা জানাচ্ছেন অনিসুল ইসলাম। হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বেড়েই চলেছে। হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া 4টি ইরানি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, সামুদ্রিক হামলা প্রতিরোধ ও আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ তাদের। পরে গরুক ও কেশম দ্বীপে থাকা নজরদারি রাডার স্থাপনায় হামলা চালায় তারা। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্য করে হামলা চালিয়েছে আইআরজিসি। তবে তা প্রতিহত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই উত্তেজনার মধ্যেও যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে চলছে কূটনৈতিক তৎপরতা। তেহরানে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কেন্দার মোমেনি। উভয় পক্ষই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তবে ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা শক্তিশালী ও অহংকারী হওয়ায় যুদ্ধ বন্ধে চুক্তি হচ্ছে না। ইরানের কাছে চুক্তি ছাড়া কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে তেহরানের সম্পদ ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। অনিসুল ইসলাম, ৭১। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন লেবাননের সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার জেনারেল, একজন ক্যাপ্টেন এবং এক সেনা সদস্য। খারদালি নাবাতিয়ে শহরকে একটি সামরিক যান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারান তারা। এই ঘটনাকে লেবাননের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। প্রধানমন্ত্রী নওয়াব সালাম হামলাকে জঘন্য অপরাধ উল্লেখ করে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামলাটি একটি সক্রিয় যুদ্ধস্থলে পরিচালিত হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ওদিকে সাইদন এবং নাবাতিয়া জেলার বিভিন্ন এলাকায় আলাদা বিমান ও ড্রোন হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। হামলা ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হিজবুল্লাহ, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিল। ইরানে মূল্যস্ফীতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী তেহরানের বাজারগুলোতে প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। খাদ্যপণ্য থেকে শুরু করে জ্বালানি সবকিছুর মূল্য বৃদ্ধিতে চরম সংকটে পড়েছে সেখানকার সাধারণ মানুষ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতির হার পৌঁছেছে ৭৭.২%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ। পুরোটা জানাচ্ছেন নাহিদা রিন্থি। তেহরানের জনপ্রিয় বাস্তান বাজারে এখন আর নেই আগের সেই কোলাহল। ক্রেতারা দোকানে ঘুরে ঘুরে শুধু পণ্যের দাম দেখছেন, কিন্তু কিনতে পারছেন না অনেকেই। 1 বছর আগে যে চালের দাম ছিল প্রায় 18 লাখ রিয়াল, এখন তা বেড়ে 50 লাখ রিয়াল ছাড়িয়েছে। একইভাবে রান্নার তেলের দামও বেড়েছে কয়েক গুণ। বেশিরভাগ নাগরিকের অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে পরিবারের 1/3 খরচও মেটানো সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সপ্তাহে একবারের বদলে এখন 3 বার বাজারে যেতে হচ্ছে অনেকের। গরুর মাংস এখন বেশিরভাগ পরিবারের কাছে বিলাসিতা, আর মুরগির মাংস নিয়মিত খাবারের তালিকা থেকে প্রায় হারিয়ে গেছে। অন্যদিকে ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। তেহরানের দক্ষিণাঞ্চলের পাইকারি বাজারের মুদি ব্যবসায়ীরা জানান, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় বিক্রি ভয়াবহভাবে কমেছে। গত 4 মাসে অনেক পণ্যের দাম দ্বিগুণ হলে ক্রেতা পাওয়া যাচ্ছে না। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে দেখা গেছে, এপ্রিলের শেষ থেকে মে মাসের মাঝামাঝি সময়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭৭.২%, আর পণ্যমূল্যের পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি পৌঁছেছে ১১৩%। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি। বিশ্লেষকদের মতে, ভর্তুকিযুক্ত মুদ্রা ব্যবস্থা বাতিল, রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রতিক সংঘাত, জ্বালানি ও মজুরি বৃদ্ধি এবং সমুদ্রপথে বাণিজ্যিক প্রতিবন্ধকতা সব মিলে ইরানের অর্থনীতি এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। অর্থনীতিবিদদের সতর্ক বার্তা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে মূল্যস্ফীতির এই চাপ আরও গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে।
ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে ইরানের মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে। আয় কমছে, সঞ্চয় ফুরিয়ে যাচ্ছে, আর নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাও হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ। অর্থনীতির এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে এখন সরকারের ওপরই তাকিয়ে দেশটির কোটি মানুষ। নাহিদা রিন্থি, ৭১। ৪ বছর পেরিয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। বিশ্বের সবচেয়ে বড় সামরিক সংকটগুলোর মধ্যে অন্যতম এই সংঘাত থামাতে নেওয়া হয়েছে অসংখ্য কূটনৈতিক উদ্যোগ। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাবও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে কতটা সফল হতে পারে সরাসরি আলোচনার চেষ্টা? সংঘাত নিরসনের বাধাগুলোই বা কোথায়? বিশ্লেষণ করেছেন সহকর্মী আরাফাত ইসলাম। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান রূপ নিয়েছে শতাব্দীর অন্যতম দীর্ঘস্থায়ী যুদ্ধে। কোনো পক্ষের নেই বিজয়ের সম্ভাবনা, তবে ধ্বংস আর মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। ৪ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এখন শুধু রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত নয়। ইউরোপের নিরাপত্তা, নেটোর ভবিষ্যৎ, রাশিয়ার কৌশলগত অবস্থান এবং পশ্চিমা বিশ্বের ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে গেছে। মস্কো রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেয় ইউক্রেন যুদ্ধফেরত রুশ সেনারা। একই সময়ে নেটো সমর্থিত শক্তির বিরুদ্ধে রাশিয়ার লড়াই হিসেবে যুদ্ধকে তুলে ধরেন পুতিন। অন্যদিকে কিয়েভ বলছে এটি তাদের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এখানেই তৈরি হয়েছে প্রথম ও সবচেয়ে বড় মতপার্থক্য। বিশ্লেষকদের মতে শান্তি আলোচনার পথে সবচেয়ে বড় বাধা দখলকৃত ভূখণ্ডের মালিকানা। ক্রিমিয়া সহ ইউক্রেনের 4টি অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করছে মস্কো। আর ইউক্রেনের সাফ কথা, সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো চুক্তি নয়। বড় মতবিরোধ রয়েছে নিরাপত্তার নিশ্চয়তা ঘিরে। ইউক্রেন চায় ভবিষ্যতে রুশ হামলা ঠেকাতে পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তা এবং নেটোর সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু মস্কো বরাবরই নেটোর সাথে কিয়েভের ঘনিষ্ঠতাকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে আসছে। জটিলতা আছে যুদ্ধবিরতির শর্ত নিয়েও। ইউক্রেন চাইছে পূর্ণ যুদ্ধবিরতির মাধ্যমে আলোচনা শুরু হোক। এ কারণেই জেলেনস্কির খোলা চিঠিতে আলোচনার আগে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। কিন্তু রাশিয়ার অবস্থান হলো যুদ্ধক্ষেত্রে অর্জিত বাস্তবতাকে স্বীকার করেই যে কোনো সমঝোতা হতে হবে, যার অর্থ দখলকৃত অঞ্চল ছাড় দিতে নারাজ ক্রেমলিন। তবে যুদ্ধবন্ধের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান নিয়ে আশাবাদী। ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারাও শীতের আগেই সমঝোতার আশা প্রকাশ করেছেন। যদিও আন্তর্জাতিক মধ্যস্থতার যতগুলো উদ্যোগ এ পর্যন্ত নেওয়া হয়েছে তার সবকটি থমকে গেছে দুপক্ষের অনড় অবস্থানে। ফলে রক্তক্ষয়ী এই যুদ্ধ থামার চেয়ে সংঘাত দীর্ঘ সময় ধরে ঝুলে থাকার আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। আরাফাত ইসলাম, ৭১। ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া এক অভিযানের নাম ডি ডে। 1944 সালে 6 জুন ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে শুরু হওয়া এই বিশাল সামরিক অভিযান বদলে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতিপথ। নাৎসি জার্মানির দখলদারিত্বের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ একাধিক দেশের সমন্বয়ে গঠিত মিত্রবাহিনী শুরু করে ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্র অবতরণ অভিযান। ভয়াবহ যুদ্ধ, সাথে অসংখ্য প্রাণহানি আর অসাধারণ সাহসিকতার সেই অধ্যায় আজও বিশ্ব স্মরণ করে স্বাধীনতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো মুহূর্ত হিসেবে। সে কথা জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। 1944 সালের 6 জুন ইতিহাসে যা পরিচিত ডি ডে নামে। ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর এই বিশাল সামরিক অভিযান নাৎসি জার্মানির পতনের পথ তৈরি করে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সেই দিনটির ৮২তম বার্ষিকী পালন করছে বিশ্ব। এর আগে ইউরোপের বড় অংশ দখল করে নিয়েছিল অ্যাডলফ হিটলারের বাহিনী। পোল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছিল যুদ্ধ। ব্রিটেনেও জার্মান বোমা হামলার শিকার হয়। এমন পরিস্থিতিতে পশ্চিম ইউরোপ পুনর্দখলের পরিকল্পনা নেয় মিত্রশক্তি, অর্থাৎ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও তাদের সহযোগী দেশগুলোর সম্মিলিত সেনাবাহিনী, যারা নাৎসি জার্মানির বিরুদ্ধে একসাথে যুদ্ধ করছিল।
অপারেশন নেপচুন কোড নামে পরিচালিত এই অভিযানে ইংলিশ চ্যানেল পাড়ি দেয় প্রায় 1,60,000 মিত্র সেনা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ একাধিক দেশের সেনারা অংশ নেন অভিযানে। নরম্যান্ডির 5টি সৈকত ইউটা, ওমাহা, গোল্ড, জুনো ও সোর্ড ছিল তাদের লক্ষ্য। খারাপ আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে যায় অভিযান। এরপর 6 জুন ভোরে শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় সমুদ্রপথে সামরিক অবতরণ। নরম্যান্ডির সৈকতে নামতে শুরু করেন প্যারাট্রুপাররা। একই সাথে চলে যুদ্ধজাহাজে গোলাবর্ষণ ও বিমান হামলা। তবে এই অগ্রযাত্রা ছিল অত্যন্ত রক্তক্ষয়ী। প্রথম দিনেই হাজার হাজার মিত্রসেনা হতাহত হন। জার্মান প্রতিরোধও ছিল তীব্র, তবুও সৈকতগুলোতে অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় মিত্রবাহিনী। পরবর্তী সপ্তাহগুলোতে নরম্যান্ডিতে আরও বিপুল সংখ্যক সেনা, যানবাহন ও রসদ পৌঁছে যায়। এর ফলে ফ্রান্সের জার্মান দখলদারিত্ব ভাঙতে শুরু করে এবং 1 বছরেরও কম সময়ের মধ্যে নাৎসিদের পরাজয় নিশ্চিত হয়। সামরিক ইতিহাসে ডি-ডে শুধু একটি অভিযান নয়, এটি ছিল ইউরোপের মুক্তির সূচনা। আর 82 বছর পরও নরম্যান্ডির সেই সৈকত বিশ্বকে স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য দেয়া অসংখ্য প্রাণের আত্মত্যাগের কথা। দেওয়ান মুবাশিরা হোসেন, 71। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি উৎসব স্থলের কাছে গোলাগুলির ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন। শনিবার অঙ্গরাজ্যটির টলেডো শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ বিভাগ। পুলিশ জানায়, ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে গুলির শব্দ শোনার পর ঘটনাস্থলে পৌঁছে তারা একাধিক আহত ব্যক্তিকে খুঁজে পান। আহতদের দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের অবস্থার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ঘটনাটিতে কেউ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারের এবং শনাক্তের চেষ্টা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানের একটি বিলাসবহুল রিসোর্ট প্রকল্পকে ঘিরে উত্তাল আলবেনিয়ার রাজধানী তিরানা। শনিবার হাজারো বিক্ষোভকারী শহরের প্রধান সড়কে মিছিল করে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং প্রকল্প বাতিলের দাবি জানান। আলবেনিয়ার উপকূলীয় একটি দ্বীপ এবং সংরক্ষিত ভিওসা নার্তা জলাভূমির কাছে 1.4 বিলিয়ন ইউরোর এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকল্পটি দেশের পরিবেশ, জীববৈচিত্র্য এবং জাতীয় সম্পদের জন্য হুমকি। মিছিলে অংশ নেওয়া অনেকেই ব্যানার এবং জাতীয় পতাকা হাতে সরকারের পদত্যাগ দাবি করেন। পরিবেশবাদীদের আশঙ্কা, প্রকল্প বাস্তবায়ন হলে ফ্লেমিঙ্গো সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল ক্ষতিগ্রস্ত হবে। মেক্সিকোতে আদিবাসী এবং কৃষক সংস্কৃতির মেলবন্ধনে উদযাপিত হলো 100 বছরের পুরনো ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব কর্পাস ক্রিস্টি। স্থানীয়ভাবে এটি ডে অফ দ্য মিউলস নামেও পরিচিত। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই উৎসবে স্থানীয় গির্জায় মেতেছিল শত শত শিশু। তারা সেজেছিল আদিবাসী পোশাকে। আধুনিকতার ভিড়ে ঐতিহ্য ধরে রাখার এই আড়ালে রয়েছে সবার এক মেলবন্ধন। ওরিসুল ইসলামের আরও একটি রিপোর্ট। মেক্সিকো সিটির বাসিলিকা অফ গুয়াদালুপের চারদিকে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী পোশাকে সেজে বাবা মায়ের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছে শিশুরা। কেউ ছবি তুলছে, কেউ মেতে উঠেছে খেলায়। কর্পাস ক্রিস্টি উৎসব উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান মেক্সিকোতে ডে অফ দ্য মিউলস নামেও পরিচিত। শিশুদের পরনের পোশাকগুলো স্মরণ করিয়ে দেয় জুয়ান দিয়াগোকে, 16 শতকে যার কাছেই ভার্জিন অফ গুয়াদালুপের আবির্ভাব ঘটেছিল বলে বিশ্বাস করেন দেশটির ক্যাথলিকরা। ইস্টার সানডের 60 দিন পর পালিত হয় কর্পাস ক্রিস্টি। যীশু খ্রিস্টের উপস্থিতির প্রতীক ইউক্যারিস্টকে স্মরণ করতেই এই উৎসবের সূচনা। তবে মেক্সিকোতে এই ধর্মীয় আচার ছাড়িয়ে স্থানীয় আদিবাসী ও কৃষক সংস্কৃতির সঙ্গে মিশে তৈরি করেছে নিজস্ব ঐতিহ্য। ইতিহাস বলছে, ঔপনিবেশিক আমলে কৃষকরা খচ্চর ও গাধার পিঠে করে ফুল, কৃষিপণ্য ও উপহার নিয়ে গির্জায় আসতেন। সেখান থেকেই উৎসবটির সম্পর্ক তৈরি হয়। 100 বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্য আমাদের পরিবারে চলে আসছে। আমার মা, দাদি, আমি এবং আমার বোনেরা সবাই এখনো কর্পাস ক্রিস্টি ডে অফ দ্য মিউলস উদযাপন করে যাচ্ছি। একসময় এই দিনটি ছিল পুরো পরিবারের মিলন মেলা। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সবাই একত্রিত হয়ে উদযাপনে অংশ নিতেন। সেটা ছিল খুবই সুন্দর সময়। আমরা ক্যাথেড্রাল বা ব্যাসিলিকায় যেতাম, এরপর সবাই মিলে গ্রাম অঞ্চলে খেতে যেতাম। সব ভাতিজা ভাতিজিদের একসঙ্গে বসে খাওয়ানো হতো। সত্যি এটি ছিল খুব সুন্দর একটি ঐতিহ্য।
তবে সময়ের সাথে সাথে উৎসবটির জনপ্রিয়তা কিছুটা কমেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। তবুও পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে বুকে আগলে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে বেঁচে থাকুক ডে অফ দ্য মিলস, এমনটাই প্রত্যাশা মেক্সিকোবাসীর। অরিসুল ইসলাম, ৭১। 2 বছর অচল অবস্থা কাটিয়ে শিগগিরই চালু হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার। 21 ও 22 জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে, এমন আশা প্রবাসী বাংলাদেশিদের। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বেশ উচ্ছ্বসিতও তারা। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে দেশের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি এমন খবরে উচ্ছ্বসিত মালয়েশিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এ সফরে দুদেশের অভ্যন্তরীণ সম্পর্ক আরও জোরদার হবে, বাড়বে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, আমূল পরিবর্তন আসবে শ্রমবাজারে। আর এই বাজারে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে কয়েক লাখ বাংলাদেশি। আমরা খুবই আনন্দিত যে এই প্রথম তিনি মালয়েশিয়া সফর দিয়ে রাষ্ট্রীয় সফর শুরু করতেছেন। আমরা যেটা শুনতেছি সে মালয়েশিয়ায় প্রথম আসবেন, সেই জন্য আমার মালয়েশিয়া প্রবাসীরা বাংলাদেশিরা সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছে এবং আমরা খুবই আনন্দিত। আমরা ওনাকে স্বাগতম জানাবো। ওনার কাছে আমাদের দাবি থাকবে মালয়েশিয়ান সরকারের সাথে আলাপ আলোচনা করে প্রবাসী যাদের ভিসা নাই, যাদের কর্মের সমস্যা আছে, কোম্পানিতে জব নাই, তারা যেন নতুন করে ভিসা নিয়ে অন্য কোম্পানিতে জব করতে পারে, সেক্টর পরিবর্তন করতে পারে এবং ভিসা নিয়ে যেন সুন্দরভাবে প্রবাসে তারা কর্ম করতে পারে। হাইকমিশন বলছে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দুদিনের রাষ্ট্রীয় সফর মালয়েশিয়ায়। এরই মধ্যে আনোয়ার ইব্রাহিম সরকারের পক্ষ থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ মিশনে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের কথা শুনতে বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও বৈঠক করার কথা আছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে শ্রমবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে, কমবে অভিবাসন ব্যয় আর বাড়বে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ, এমনটি প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের। মুস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল ঠিক সকাল 9:30 আবারও হাজির হব বিশ্বযোগ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।